নমস্কার, আমি শাশ্বতী। শাশ্বতীর গল্পগাথা ইউটিউব চ্যানেলের ৭ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে ঘটনাটি শোনাব সেটি কোনো দৈবিক বা অলৌকিক বা ভৌতিক ঘটনা নয়। এটি কী ধরনের ঘটনা সেটা আপনারাই বিচার করবেন। তবে আমার মনে হয়েছে যে এটা আসলে কর্মফল, মানে আমরা যে কাজ করে থাকি তার ফল যে আমাদের এই জীবনেই ভোগ করতে হয়, সেটারই একটি জ্বলন্ত উদাহরণ এই ঘটনাটি। যাই হোক, তাহলে শুরু করছি। আজকে যে ঘটনাটি বলছি সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মানে আমাকে ওভার দ্য ফোন বলেছেন যিনি, তিনি আমার পারিবারিক সূত্রে দিদি হন। পারিবারিক সূত্রে মানে পারিবারিক বন্ধুর মধ্যে তিনি পড়েন, তো দিদি হন। তো যেহেতু এটা দিদির নিজের মেয়ের জীবনের ঘটনা, সেই জন্য তিনি তার মেয়ের নাম এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সবার নাম এবং এক্স্যাক্ট লোকেশন আমাকে উল্লেখ করতে বারণ করেছেন। তো সেটুকু তো আমাকে রক্ষা করতেই হবে, তাই আমি এখানে যে কটি নাম ব্যবহার করব প্রত্যেকটি নামই কিন্তু কল্পিত। তাহলে ঘটনাটি শোনাই। ধরা যাক দিদির নাম হলো জয়াদি। জয়াদি এবং তার হাজব্যান্ড, তারা দুজনেই দক্ষিণ কলকাতার বাসিন্দা। তাদের একমাত্র মেয়ে রিনি। রিনি কলকাতারই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করে এবং তারপর MBA করে এবং তারপর সে প্রথম চাকরিটি পায় ব্যাঙ্গালোরের একটি কোম্পানিতে, মানে একটি কোম্পানির ব্যাঙ্গালোর ব্রাঞ্চে। তো দিদি এবং তার হাজব্যান্ড তারা দুজনেই চেয়েছিলেন যে রিনির প্রথম পোস্টিংটা কলকাতাতেই হোক, কিন্তু সেটি হয়নি। এবার ব্যাঙ্গালোরে যাওয়া নিয়ে তাদের একটু আপত্তিও ছিল, কারণ ফুড হ্যাবিট, কোথায় থাকবে, সব কিছুই তো আলাদা এবং সেখানে তাদের কোনো পরিচিতও নেই। কিন্তু শেষ পর্যন্ত রিনি জেদাজিদি করাতে তারা রাজি হয়ে যান এবং তারা সকলে মিলে তারা কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে উপস্থিত হন। এবার রিনি যে কোম্পানিতে কাজ পায় সেই কোম্পানির নিয়ম ছিল যে তারা তাদের নতুন এমপ্লয়িদের প্রথম 1 মাসের থাকার যে খরচটা সেটা বেয়ার করত। তো রিনি আর তার বাবা মা তারা একটা হোটেলে থাকতে শুরু করে। রিনি অফিস শুরু করে এবং তারপর রিনি ফ্ল্যাটও খুঁজতে শুরু করে বা থাকার জায়গা, পিজি এসব খুঁজতে শুরু করে, কোথায় থাকবে ইত্যাদি। তো দিন 15 অফিস করবার পরই তার অফিসেরই এক কলিগ, তার নাম হলো ধরে নেওয়া যাক প্রিয়া, তার সঙ্গে রিনির একটা ভালো বন্ডিং হয়। প্রিয়া তাকে বলে যে তুমি তো বাঙালি আর তুমি রুমও খুঁজছো বা তুমি থাকার জায়গা খুঁজছো, তো আমি যেখানে থাকি সেখানে একটা সিট ফাঁকা আছে। তো ব্যাপারটা কীরকম, ব্যাপারটা রিনিকে সে খুলে বলে যে তাদের অফিস থেকে প্রায় 45 মিনিট মতো দূরত্বে তারা থাকে একটা বড় হাউজিংয়ে একটা 2 BHK ফ্ল্যাট, সেখানে তারা থাকে। 2টো বেডরুম, সেই 2টো বেডরুমে দুটো মোট 4টে সিট, তার মধ্যে 3টে সিট ফুল আছে আর একটা সিট ফাঁকা হয়ে গেছে। তো সেই সিটটা রিনি নিতে পারে, সেটা সে অফার করে রিনিকে। তো রিনি তার বাবা মার সঙ্গে যায়, সেখানে গিয়ে সব দেখে টেকে আসে, তাদের মোটামুটি পছন্দ হয়। শুধু একটা ব্যাপারে তার একটুখানি অস্বস্তি ছিল, সেটা হচ্ছে যে তার যে রুমমেট হবে সে হচ্ছে চেন্নাইয়ের মেয়ে, সে ছিল তামিল ব্রাহ্মণ। ধরে নেওয়া যাক তার নাম হলো মীনাক্ষী। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, রিনি যেখানে তাহলে থাকতে শুরু করলো সেখানে দুটো বেডরুমে দুজন 4জন থাকবে। রিনির রুমমেট হলো চেন্নাইয়ের একটি মেয়ে, তার নাম মীনাক্ষী, আর প্রিয়ার রুমমেট হলো আরেকটি বাঙালি মেয়ে, তার নাম হলো বিথি। ধরে নেওয়া যাক, এটাও কিন্তু কল্পনার নাম, তো ধরে নেওয়া যাক তার নাম হলো বিথি। তাহলে প্রিয়া আর বিথি এক রুমে থাকতো, রিনি আর মীনাক্ষী এক রুমে থাকতো। এবার এইভাবে যখন তারা থাকা শুরু করলো, কিছুদিনের মধ্যেই রিনি একটা বিষয় বুঝতে পারলো, সেটা হচ্ছে যে এরা 3জন বাঙালি, এদের ফুড হ্যাবিট, এদের সব কিছুই মীনাক্ষীর থেকে সম্পূর্ণ আলাদা। আর মীনাক্ষী অত্যন্ত অন্তর্মুখী একটি মেয়ে।
এখানে এদের কাজের ধরনটাও বলে নেওয়া দরকার। রিনি আর প্রিয়া এরা তো একসাথেই একই অফিসে চাকরি করতো, ওদের কাজের ধরনটা একই রকম ছিল। আর বিথি, সেও তাদের মতোই একটা অফিসে চাকরি করতো, কিন্তু ওর কাজটাও ছিল এদের মতোই, কিন্তু অন্য একটি অফিসে আর কি কাজ করতো সে। আর মীনাক্ষী ছিল নার্স। অর্থাৎ এদের চাকরির ধরন আর মীনাক্ষীর চাকরির ধরনটা ছিল আলাদা। মীনাক্ষীর ছিল শিফট ডিউটি, আর এদের চাকরি ছিল মোটামুটি এরা সকাল 9টায় বেরিয়ে সন্ধ্যে 6:30 পৌনে 7টার মধ্যে ফ্ল্যাটে চলে আসতে পারতো। তো কিছুদিনের মধ্যেই রিনি একটা জিনিস বুঝতে পারে বা ফিল করতে শুরু করে যে বিথি এবং মীনাক্ষীর মধ্যে সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো নয়। অর্থাৎ মানে ওদের ফ্ল্যাটের মধ্যে একটা গ্রুপ ছিল, মানে দুটো ভাগে ওরা ভাগ হয়ে গিয়েছিল। একদিকে 3টে বাঙালি মেয়ে যাদের ফুড হ্যাবিট একরকম, আর তারা দুজন, তার মধ্যে প্রিয়া আর রিনি ছিল কলকাতার মেয়ে, বিথি ছিল নর্থ বেঙ্গলের মেয়ে, আর মীনাক্ষী হচ্ছে চেন্নাইয়ের মেয়ে। কিন্তু এরা 3জন ছিল বাঙালি, এদের খাওয়া দাওয়া আচার আচরণ সব কিছুর মধ্যে একটা সাদৃশ্য ছিল। মীনাক্ষী ছিল সম্পূর্ণ আলাদা। মীনাক্ষী ছিল নিরামিষাশী, সে ছিল তামিল ব্রাহ্মণ, এবং শুধু নিরামিষাশী নয়, সে যে কোনো বিষয়ে খাওয়া দাওয়া শুধু নিয়ে যে তার নানা রকম নিষেধাজ্ঞা ছিল তাই নয়, সে ছোঁয়াছুঁয়ি নিয়েও কিন্তু খুব একটু তৎপর থাকতো সবসময়তে। অর্থাৎ এরা যে বাসনপত্র বা গ্যাস ওভেন ব্যবহার করতো সেগুলো কিন্তু মীনাক্ষী ব্যবহার করতো না। এবার ফ্ল্যাটের ব্যাপারটা একটু বলা দরকার। 2 BHK ফ্ল্যাট, 2টো রুম ছিল, 2টো রুমে দুজন করে থাকতো তারা, আর একটু ডাইনিং স্পেস ছিল, সেখানেই একটা ওপেন কিচেন ছিল। তো সেখানে এই 3জন মেয়ে অর্থাৎ প্রিয়া, রিনি আর বিথি একটা গ্যাস ওভেন ব্যবহার করতো, সেখানে তারা রান্নাবান্না করতো তাদের। আর মীনাক্ষী রান্নাবান্না করতো একটা ইন্ডাকশান ওভেনে। সে খুবই স্বল্পাহারী ছিল এবং সে ছিল নিজের মতো করে আলাদা বাসনকোসন ব্যবহার করতো। এবার রিনিরাও যে খুব বেশি রান্নাবান্না করতো তা কিন্তু নয়, তারাও কিন্তু বেশিরভাগ যেগুলো মাছ মাংস বা যেগুলো শৌখিন খাবার সেগুলো বাইরে থেকেই খেত বা বাইরে থেকে আনিয়ে নিয়ে খেত। তারা রান্নাবান্না যেটুকু না করলে নয় সেটুকুই তারা করতো। তবে মাছ টাছগুলো তো তারা ঘরে রান্না করে নিত আর কি। তো সেগুলো কিন্তু মীনাক্ষী একেবারেই সেগুলো কিন্তু সেই মানে ছোঁয়াছুঁইগুলো কিন্তু একেবারেই সে কিন্তু অ্যালাউ করতো না। তবে মীনাক্ষী যে অত্যন্ত কোনো রূঢ় ব্যবহার করতো বা তার আচার আচরণ যে অন্যরকম ছিল তা কিন্তু একেবারেই নয়। বরং বিপরীতভাবে এই প্রিয়া, রিনি আর বিথির মধ্যে প্রিয়া আর রিনি ছিল খানিকটা সাধারণ, যেরকম বাঙালি মেয়েরা হয় সেরকম। আর বিথি ছিল এক কথায়, শুনতে খারাপ লাগলেও যেটা বলা দরকার সেটা হচ্ছে উড়নচণ্ডী টাইপের। মানে সকাল 9টায় সে যে অফিসে বেরিয়ে যেত বা একটু আগেই হয়তো বেরিয়ে গেল, বাড়ি ঢুকতো বা ফ্ল্যাটে ঢুকতো কিন্তু সে প্রায় 8টা 8:30 করে। অর্থাৎ বন্ধুবান্ধব তার প্রচুর ছিল সেখানে, সম্ভবত একটি বয়ফ্রেন্ডও তার ছিল। অর্থাৎ আড্ডা মেরে ঘুরে সে ফিরতো। আর বেশিরভাগ দিন রান্নাবান্না প্রিয়া আর রিনিই করতো। কিন্তু রিনি একটা জিনিস লক্ষ্য করে যে যেদিন মানে মীনাক্ষী, এরা রান্নাবান্না কীভাবে করতো, যে মীনাক্ষী যেরকম ডিউটি শিডিউল থাকতো সে জানিয়ে দিত যে আমার এরকম ডিউটি আছে, তাহলে আমি আজকে এই সময়টা রান্না করব। তো সেই অনুযায়ী এরাও তাদের রান্নার শিডিউলটা একটু বদলে নিত, অর্থাৎ এইভাবে অ্যাডজাস্ট করে তারা চলতো আর কি। তো কারণ হচ্ছে মীনাক্ষী যখন অন্য কেউ মাছ মাংস রান্না করছে তখন কিন্তু মীনাক্ষী ওই কিচেনটা ইউজ করতে চাইতো না, সেই জন্য। কিন্তু এরা লক্ষ্য করে দেখতো, প্রিয়া বা রিনি এরা লক্ষ্য করে দেখে যে মীনাক্ষী যেদিনকে জানিয়ে দিত যে আমি এই সময় রান্না করব, যদি বিথির পক্ষে যদি সম্ভব হতো যে সেই সময়টা রান্না করা, তা যদি সেই সময়টা থাকে সেখানে বাড়িতে, যদি সেই মানে ফ্ল্যাটে প্রেজেন্ট থাকে, তাহলে সেদিনকে কিন্তু চেষ্টা করতো যে চিকেন নিয়ে এসে রান্না করবার। এটা যে কেন করতো অনেকবার বোঝানোর পরও কিন্তু প্রিয়া আর রিনি সেই ব্যাপারটা কিন্তু কিছুতেই তাকে থামাতে পারেনি, তাকে এখান থেকে বিরত করতে পারেনি তারা। তো এটা তাদের খুব খারাপ লাগতো, কারণ এরা একেবারেই এটা পছন্দ করতো না।
আর উল্টো দিক থেকে যেটা বলার সেটা হচ্ছে যে মীনাক্ষী ছিল অত্যন্ত মৃদুভাষী, অত্যন্ত মানে কি বলবো, ওয়েল বিহেভড, এবং মীনাক্ষী ছিল অত্যন্ত সুন্দরী। এটাও একটা তার বড় গুণ ছিল, মানে সে যে এতটা সুন্দরী কিন্তু সে তার জন্য নিজেকে কখনো এক্সপোজ করতো না, কখনো মানে সে অত্যন্ত ভদ্র, সভ্য, নম্র একটি মেয়ে, তাকে ভালো না বেশে পারা যায় না। এটা হচ্ছে রিনির বক্তব্য। তো রিনির রুমমেটও ছিল মীনাক্ষী। এবার বিথি যে তার সঙ্গে অকারণ দুর্ব্যবহার করতো, নানা রকমভাবে তাকে উত্ত্যক্ত করবার চেষ্টা করতো, এটা কিন্তু রিনি বুঝতে পারতো। এবং রিনি তো তার সাথে থাকতো একসাথে, ওদের তো রুমমেট ছিল। তো রিনি তাকে অনেকবার জিজ্ঞেসও করেছিল যে মীনাক্ষী, তুমি এর প্রতিবাদ করো না কেন? মীনাক্ষী কিছু বলতো না, মাঝে মাঝে দু একবার তার চোখ দিয়ে টপ টপ করে জলও পড়তো। তো শেষ পর্যন্ত যেটুকু তার কাছ থেকে রিনি জানতে পারে সেটা হচ্ছে যে অনেক ছোটোবেলাতে মীনাক্ষীর বাবা মারা যান। এবার তারপর তার দাদা, বৌদি আর মা, এরা তিনজন চেন্নাইতে থাকেন। মীনাক্ষী কাজের সূত্রে ব্যাঙ্গালোরে এসে উপস্থিত হয় এবং সেখানে থাকে। এবার দাদা বৌদির সঙ্গে তার সম্পর্কটা যে খুব ভালো তা কিন্তু নয়, অর্থাৎ তারা মীনাক্ষীকে খুব একটা পছন্দ করেন না। মাকেও যে তারা খুব একটা পছন্দ করেন তাও নয়। অর্থাৎ তার বাবার বাড়ির, মানে তার যে বাড়ি, তার বাড়ির যে মানে বাড়ির দিকটা মেয়েদের যদি বা যে কোনো মানুষের যদি খুব স্ট্রং না থাকে, তাহলে তো সে বাইরে লড়াইটা করা তার পক্ষে একটু অসুবিধা হয়। তো সেই জন্য মীনাক্ষী কোথাও কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা ডিসপিউটে জড়াতে চাইতো না। তার সে চাকরি বাকরি করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে নিতে চায়, এবং তারপর সে আরেকটু যদি সে সেটেল হতে পারে, তাহলে সে নিজে একটা ছোটোখাটো থাকার ব্যবস্থা করে তার মাকে নিয়ে আলাদা থাকতে চায়। এটাই ছিল মীনাক্ষীর জীবনের লক্ষ্য, এটা সে বুঝতে পারে। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। এবার রিনি আর প্রিয়া একদিন বিথিকেও জিজ্ঞেস করে যে তুই অকারণ মীনাক্ষীর পেছনে লাগিস কেন, বা মীনাক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করিস কেন, মীনাক্ষী কী ক্ষতি করেছে? কিন্তু সে কিন্তু কিছু বলে না। কিন্তু রিনি আর প্রিয়া যেটা অনুভব করে বা তাদের যেটা মনে হয় সেটা হচ্ছে যে মীনাক্ষীর এই অতুলনীয় সৌন্দর্য এবং তার এই মৃদুভাষী এবং সে যে খুব নরম সরম মেয়ে, অত্যন্ত সফিস্টিকেটেড তার আচার আচরণ, এইগুলো বিথির মধ্যে যেন কোথাও একটা হিংসার উদ্রেক করে বলে তাদের মনে হয়, এটা তাদের মনে হতো। তো সেটা তো আর বিথি বলতো না। যাই হোক, তো এইভাবে কিছুদিন চলতে থাকে। তারপর একদিনের ঘটনা, সেদিনকে রিনি আর প্রিয়া অফিস থেকে বেরিয়ে তারা শপিং, তাদের প্রোগ্রাম ছিল যে তারা শপিং করবে, করে একটা ক্যাফেতে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবে কয়েকজন বন্ধুবান্ধব মিলে, তারপর একটু রাত করে তারা বাড়ি ফিরবে, খাবার দাবার নিয়ে তারা ফিরবে। এটাই ঠিক করেছিল যে সেদিনকে আর বাড়িতে ডিনার ফিনার করবে না, খাবার দাবার নিয়ে তারা বাড়ি ফিরবে। এবার সেই মতো তারা প্রায় 8টার দিকে বাড়ি আসে, 8টা সাড়ে 8টার দিকে তারা ফ্ল্যাটে আসে আর কি। এসে তারা নিজেদের ফ্ল্যাটে যখন যায়, তাদের ফ্ল্যাটটা ছিল 3 তলায়। তো যখন যায় সেখানে দেখে যে বেশ কিছু মানুষ ভিড় করে রয়েছে এবং সিকিউরিটির লোকেরাও রয়েছে, আর তারা খুব তারস্বরে মীনাক্ষীর নাম করে ডাকছে, মানে মীনাক্ষী ম্যাডাম, মীনাক্ষী ম্যাডাম করে তারা ডাকছে। তো জিজ্ঞেস করে যে কী হয়েছে। তো তখন সিকিউরিটির লোকেরা বলছে যে মীনাক্ষী ম্যাডামের বাড়ি থেকে তোর মা ফোন করেছিলেন যে মীনাক্ষী ম্যাডাম ফোন তুলছেন না, ম্যাডাম রুমেই আছেন। তো রিনিরা একটু অবাক হয়, কারণ মীনাক্ষীর ওই সময়টা রুমে থাকার কথা নয়। মীনাক্ষীর ডিউটি মানে ডিউটি শিডিউল যা বলছে সেই সময়টা ওর কিন্তু হসপিটালে থাকার কথা। তখন সিকিউরিটি জানায় যে না, মীনাক্ষী ম্যাডাম আজকে দুপুরের দিকেই, মানে দুপুর মানে বিকেলের দিকেই তিনি কিন্তু ফিরে এসেছিলেন, এটা বলে। তো যাই হোক, তারপর ওরা বলে যে প্রিয়া ম্যাডাম কোথায়, প্রিয়া ম্যাডাম ফেরেননি। তখন বলে যে বিথি ম্যাডাম কোথায়, বিথি ম্যাডাম ফেরেননি। তখন তারা বলে যে না, বিথি ম্যাডামও ফেরেনি। তখন ওরা বিথিকে ফোন করে, কিছুক্ষণের মধ্যে বিথিও চলে আসে। তারপর অনেকক্ষণ ডাকাডাকির পরও যখন মীনাক্ষী দরজা খোলে না, তখন তারা পুলিশকে খবর দেয়। এবার এই সময় তারা বিথিকে জিজ্ঞাসাবাদ করে যে কি ব্যাপার। ইতিমধ্যে সিকিউরিটির লোকেরা বলে যে বিথি ম্যাডামও কিন্তু মাঝখানে ফিরে এসেছিলেন, আবার উনি বেশ কিছু বন্ধুবান্ধব নিয়ে আবার উনি বেরিয়ে গেছেন। তারপর তো বিথিকে তখন ওরা জিজ্ঞেস করতে শুরু করে রিনিরা যে কি ব্যাপার, তুমি তো এসেছিলে, তাহলে কি হয়েছে, ব্যাপারটা কি? তখন বিথি বলে যে
ব্যাপার বিথি তখন কান্নাকাটি করতে শুরু করেছে, ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করতে শুরু করেছে এবং সে তখন বলে যে আজকে দুপুরবেলা হঠাৎ করেই তাদের কলিগ মারা যাওয়ার ফলে অফিস মানে কন্ডোলেন্স হয়ে তাদের অফিস ছুটি হয়ে যায় এবং তারা তখন বিথি তখন তার কিছু বন্ধুবান্ধব নিয়ে ফ্ল্যাটে আসে। ফ্ল্যাটে এসে তারা একটু খাওয়া দাওয়া করে, মানে প্রথমে একটু হার্ড ড্রিঙ্কস নিয়েছিল এবং তারপর কিছু রান্নাবান্না করবার তারা চেষ্টা করে। এবার যেহেতু মীনাক্ষী ওই সময় ছিল না, বিথির এই আর একটা বদগুণ ছিল যে মীনাক্ষীর অ্যাবসেন্সে ও কিন্তু ওর ইন্ডাকশানটা ব্যবহার করতো। তো এটা অনেকবার রিনিরা বারণ করেছিল কিন্তু ও শুনতো না, তো ও কি দেখতে যাচ্ছে। তো সেদিনও তাই করে, ইন্ডাকশানটা ব্যবহার করে। কিছু আমিষ রান্নাবান্না হয়তো করছিল, তারা কিছু বানাচ্ছিল হয়তো খাবার দাবার বন্ধুবান্ধব মিলে। এবার এই সময় হঠাৎ করে মীনাক্ষী ফিরে আসে। এটাও আশ্চর্যের, কারণ মীনাক্ষীর ওই সময় ডিউটি। তো মীনাক্ষী কেন ফিরে আসে না, চেন্নাই থেকে খবর এসেছিল যে ওর দাদার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, ফলে ওকে ইমিডিয়েট চেন্নাই চলে যেতে হবে, যে কোনোভাবেই হোক না কেন, মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মীনাক্ষী এসে দেখে যে ওরা একদম পুরো কিচেন জুড়ে তাণ্ডব করছে। পুরো মীনাক্ষী বলাই বাহুল্য, একে পারিবারিক একটা প্রচণ্ড বিপদ হয়েছে, তার মধ্যে এইসব দেখে সে তো প্রোটেস্ট করে। এবার এই নিয়ে একটা ছোটোখাটো বচসা হয় বিথির বক্তব্য অনুযায়ী এবং শেষ পর্যন্ত বিথি এটা কনফেস করে যে আমি এই সময় রেগে মেগে মীনাক্ষীকে একটি চড় মারি, মানে আমার হাত উঠে গিয়েছিল, এটাও ভুল করে হয়েছে, এটা বলে আর কি, যেটা ভুল করে হয়েছে। এবার হয়তো বিথি এটা কনফেস করতো না, কিন্তু বিথি যখন ফিরেছে ফ্ল্যাটে সেই সময় কিন্তু ও 2-3 জন বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছিলো, ওর বান্ধবী 2-3 জনকে নিয়ে এসেছিলো। এবার তারা যখন ব্যাপারটা এরকম গোলমেলে দেখেছে, তারা কিন্তু এই ব্যাপারটা বলে দিয়েছে, সেই জন্যেই কিন্তু বিথিও কনফেস করেছে, নাহলে কিন্তু হয়তো বিথি ব্যাপারটা বলতো না। যাই হোক, তারপর পুলিশ চলে আসে এবং তারপর দরজা ভাঙা হয়। দরজা ভাঙার পর দেখা যায় যে মীনাক্ষী মানে নিজেকে হ্যাং করে নিয়েছে, তো সুইসাইড করেছে। তো এটা খুব অদ্ভুত ব্যাপার, সামান্য একটা চড় মারার জন্য সে কেন নিজেকে এভাবে শেষ করে ফেললো। হয়তো তার মন খারাপ ছিল তার দাদার অ্যাক্সিডেন্টের জন্য, এবং সেই সঙ্গে হয়তো সবার সামনে বিথি ওকে অপমান করেছে, চড় মেরেছে, সবটা মিলিয়ে হয়তো সে নিতে পারেনি। কারণ ও খুবই, আমি বারবার বলছিলাম যে ও খুবই অন্তর্মুখী টাইপের, খুবই নরম মনের মেয়ে ছিল বলে রিনির মনে হয়েছিল। তো সেই কারণের জন্যই হয়তো সে সুইসাইড করেছে। তো এবার তো থানা পুলিশ চলতে থাকে গোলমাল। পুলিশের সামনে কিন্তু আর কেউ কিছু বলেনি যে বিথি ওকে মেরেছিল বা কিছু, বা আর বললেও সেই কারণের জন্য ও তো আর খুন করেনি, সুতরাং সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা বা কিছু, এসব কিছু আর হয় না। আর এর মাঝখানে ওদের ল্যান্ডলর্ড চলে আসেন এবং তিনি ব্যাপারটাকে সামাল দেন। তিনি বেশ প্রভাবশালী মানুষ, তিনি ব্যাপারটাকে সামাল দেন এবং সেই রাতের জন্য তাদেরকে ওই হাউজিংয়েই, তো ওই ল্যান্ডলর্ডের আরেকটি ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে ওদেরকে শিফট করিয়ে দেন তিনি। ওরা সেই রাতটা ওখানে কাটায়। পরের দিন প্রত্যেকেরই বাড়িতে খবর দেওয়া হয়, প্রত্যেকের বাড়ি থেকেই লোকজন চলে আসেন এবং মানে প্রত্যেকের বাবা মারা চলে আসেন, গার্জিয়ানরা চলে আসেন এবং ব্যাপারটা নিয়ে বেশ হইচই এগুলো চলতে থাকে। আর মীনাক্ষীর বাড়ি থেকে কিন্তু কেউ আসতে পারেনি, তার কারণ হচ্ছে সেই রাতেই ওর দাদা কিন্তু মারা যান। এবার ওর অসহায় বৃদ্ধা মা, বৌদি, তার দুটো ছোট ছোট বাচ্চা, তাদের পক্ষে তো আর এই দিকটা সামলানো সম্ভব নয়, ফলে তারা কিন্তু কেউ আসতে পারেননি এবং শেষ পর্যন্ত প্রমাণের অভাবেই হোক, পুলিশ ঠিকমতো কাজ না করার জন্যেই হোক, বিথির কিন্তু কোনো শাস্তি হয়নি। এবার এরা কিন্তু ওই হাউসিংয়েরই, ওই যে অন্য আরেকটি ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে ওরা কিন্তু থাকতে শুরু করে। তবে একটা ব্যাপারে এরা খুব কনসাস হয়ে যায়, সেটা হচ্ছে যে আর কোনো নিরামিষাশী কাউকে তারা রুমমেট করতে রাজি হয় না। এবার তাদের রাজি না হওয়ার ওপরে কিছু নির্ভর করে না, তাই জন্য ওরা ডিসাইড করে যে ওরা 4টে সিটেরই রেন্ট ওদের ল্যান্ডলর্ডকে দিয়ে দেবে, দিয়ে ওরা 3জনে থাকবে, গোটা ফ্ল্যাটটা জন্য নিজেদের মতো করে থাকতে পারবে। 3জনেই বাঙালি, 3জনের খাদ্যাভ্যাস একরকম, ফলে আর কোনো সমস্যা হবে না। তো এরকম করে বছরখানেক কেটে যায়। মীনাক্ষীর ব্যাপারটা আস্তে আস্তে চাপা পড়ে যায়, তবে রিনির মধ্যে কিন্তু একটা প্রচণ্ড কষ্ট কাজ করতো যে মীনাক্ষী অত্যন্ত ভালো একটি মেয়ে ছিল,
তো তার এরকম হঠাৎ করে এরকম অসহায় মৃত্যু, আর বিশেষ করে মীনাক্ষীর মায়ের জন্য তার খুব কষ্ট হতো যে তিনি তার 2 সন্তানকে একই দিনে তিনি তার 2 সন্তানকে হারালেন। এটা একজন মায়ের পক্ষে কতখানি প্যাথেটিক তা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এইরকম করে বছরখানেক কেটে যায়, তারপর আস্তে আস্তে তারা সবাই স্বাভাবিক হয়। এবার এরপর প্রায় বছরখানেক পরে বিথির এনগেজমেন্ট হয়। বিথি যে অনেক দিনের যে বয়ফ্রেন্ড তার ছিল তার সঙ্গেই তার বিবাহ স্থির হয়। এবার তার সেই এনগেজমেন্ট উপলক্ষে সে অনেক জায়গাতেই সে পার্টি, তো রেগুলারই পার্টি করতো। সে তার বাড়িতেও তারা খুবই ঘনিষ্ঠ, মানে ইনক্লুডিং রিনি আর প্রিয়া, সে তার আরও কিছু ঘনিষ্ঠ বৃত্তের বন্ধুবান্ধব যারা এদের সাথেও কমন ফ্রেন্ড ছিল, তাদেরকে নিয়ে একটা ঘরোয়া পার্টির আয়োজন করে এবং প্রচুর মাছ মাংস এগুলো রান্নার ব্যবস্থা করে, কিছু বাইরে থেকে খাবার আনানো হয়। তো এই সমস্ত করে সে পার্টিটার আয়োজন করে এবং পার্টি চলতে থাকে। তো পার্টি যখন চলছে, খাওয়া দাওয়া চলছে, প্রবল উদ্যমে হইচই আনন্দ চলছে, একটুখানি রিনি আর প্রিয়া একটু গুটিয়েছিল, কারণ ওরা তো ঠিক এদের গ্রুপের সাথে অ্যাডজাস্ট করতে পারতো না, ওরা ছিল একটু অন্যরকম। তো যখন পার্টি চলছে সেই সময় বিথি হঠাৎ কাশতে শুরু করে, তার কাশি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে প্রবল কাশি, এবং তার কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে। তারপর তাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় যে গলায় মাংসের হাড় আটকে তার মৃত্যু হয়েছে। এবার এই ঘটনাটার পর দেখা গেল যে মানে প্রিয়া আর রিনি একেবারে ট্রমাটাইজড হয়ে যায়, কারণ এই যে দুজন রুমমেট ছিল, দুজনকার এরকম মানে কি বলবো, এরকম যে অপঘাতে মৃত্যু, এটা মেনে নেওয়া কিন্তু খুব কঠিন। হ্যাঁ, তো তাদের মধ্যে প্রচণ্ড রকম এটার রিপারকেশন হয় এবং শেষ পর্যন্ত দুজনেই ব্যাঙ্গালোরের চাকরি তারা ছেড়ে দেয় এবং তারা দুজনেই কলকাতায় ফিরে আসে। আর রিনি তো বেশ কিছুদিন মানে ট্রমার মধ্যে থাকে। তার বেশি কষ্ট ছিল কিন্তু মীনাক্ষীর জন্য, এবং সে আরেকটা কথা তার মাকে, মানে জয়াদি যেটা আমাকে বললেন, যে ও বারবার একটা কথা আমাকে বলতো সেই সময়টা, যে মা এটা কর্মফল, মা এটা কর্মফল, কর্মফল ভুগতেই হয়। মীনাক্ষীর জন্য মৃত্যুর জন্য পরোক্ষভাবে হলেও কিন্তু বিথি দায়ী, এবং সেই ফলটাই কিন্তু বিথিকে ভোগ করতে হলো। যাই হোক, তারপর শেষ পর্যন্ত আরও সময় কাটে, সময় তো আমাদের সব ক্ষতেই প্রলেপ দেয়। তো সেই সময়ের সঙ্গে সঙ্গে তারাও আস্তে আস্তে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো সব ভুলতে থাকে এবং পরবর্তীকালে রিনি আর প্রিয়া এরা দুজনেই কলকাতায় সেটেল হয়। দুজনেই এখন বিবাহিত, তারা দুজনেই কলকাতায় দুটি আলাদা আলাদা অফিসেই চাকরি করে, দুজনেই কলকাতাতে থাকে এবং তারা দুজনেই বিবাহিত এবং তারা দুজনেই এখন ভালো আছে। তো এই ছিল আমার বলা আজকের যে ঘটনা। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আপনাদের কাছে কোনো গল্প এই ধরনের ঘটনা থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন। আমি আপনাদের সবার জন্য আমি এইভাবে শেয়ার করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।